আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব 122টি পদে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আমরা এই চাকরি প্রস্তুতি নিতে পারি এবং কোন কোন পদে কি কি যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমেই আমরা আসলে জেনে নেই যে কোন কোন পদে কতটি পদ রয়েছে এবং কি কি যোগ্যতা লাগবে। তারপরে আমরা প্রস্তুতির কৌশলগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করব যে কোন পদের জন্য কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। আম, চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনার সুবিধার্থে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রিন্ট করে নিয়েছি। প্রথমে আছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, একটি পদ। এখানে যোগ্যতা চেয়েছে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি। মানে বিজ্ঞান আপনার যদি বিজ্ঞান সাবজেক্ট থাকে সেই বিষয়ে হচ্ছে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি। তার সাথে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতি থাকতে হবে। এটা 25 এবং 30 এটা কাউন্ট হয় কিভাবে, যে প্রতি মিনিটে আপনি নির্ভুলভাবে যদি 25টি শব্দ টাইপ করতে পারেন তাহলে আপনি বাংলায় উত্তীর্ণ হলে এবং ইংরেজিতে 30টি শব্দ। এরপরের পদটি আছে হচ্ছে প্রধান সহকারী, 22টি পদ। এটাও 13তম গ্রেড। এইখানে যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। স্নাতক ডিগ্রি বলতে বোঝায় হচ্ছে 4 বছর মেয়াদী যে অনার্স সেটাকেই বোঝায়। আর যদি কেউ ডিগ্রি সম্পন্ন করে থাকেন তাহলে তারা অবশ্যই মাস্টার্স করতে হবে, তখনই হচ্ছে স্নাতক সমমান ডিগ্রি হয়। এরপরে উচ্চমান সহকারীর ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এই যে স্নাতক বা সমমানের ডিগ্রি, এখানে একটু সুবিধা আছে যে স্নাতক বা সমমানের বললে আপনি যারা ডিগ্রি পাস করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন। আর যদি এখানে যেমন প্রথমটাই উল্লেখ আছে যে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, হ্যাঁ, তখন হচ্ছে আপনার মাস্টার্স লাগবে। আর এরপরে পদ হচ্ছে চতুর্থ পদ, ক্রমিক নম্বর চতুর্থ, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 23টি পদ। এই পদের যোগ্যতাও একই, স্নাতক বা সমমানের ডিগ্রি। যে যে ডিগ্রি পাস করেছে সেও অ্যাপ্লাই করতে পারবে। আর 60 মুদ্রাক্ষরিক ক্ষেত্রে একই বিষয়, যে 60 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45, এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি হচ্ছে প্রতি মিনিটে ইংরেজিতে 30টি শব্দ, বাংলায় 25টি শব্দ। আর পঞ্চম পদ, ক্রমিকের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটাতে 27টি পদ রয়েছে। আসলে বেশ মোটামুটি বলা চলে ভালোই, অনেকগুলো পদ। হ্যাঁ, 22টি পদ প্রধান সহকারী, উচ্চমান সহকারীতে 22টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের 23টি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের 27টি পদ এবং অফিস সহায়কের 27টি পদ। টোটাল হচ্ছে 122টি পদ। এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে এর যোগ্যতা লাগবে হচ্ছে এইচএসসি পাস। আর এই ক্ষেত্রে কম্পিউটারের মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি হচ্ছে ইংরেজিতে 20, বাংলায় 20। অর্থাৎ আপনার প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20টি শব্দ নির্ভুলভাবে এবং বাংলায় 20টি শব্দ। সাধারণত সফটওয়্যার যদি প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয় তাহলে হচ্ছে আহ, একটু পাস করা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ সফটওয়্যারে অনেক সময় ইউনিকোড থাকতে পারে। হ্যাঁ, আর আমরা সাধারণত সুটুনি এমজি দিয়ে লিখে অভ্যস্ত হই, কিন্তু আপনাদেরকে দুইভাবে প্র্যাকটিস করতে হবে, একটা ইউনিকোড অথবা সুটুনি এমজি, এর পাশাপাশি হচ্ছে নিকোশ ফন্ট আছে, কালক্রুশ আছে, যে যেভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আসলে এখনকার যুগে কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার জানা ছাড়া যে কোনো পরীক্ষায় পাশ করা বেশ কষ্টসাধ্য একটি বিষয়। এরপর হচ্ছে
আমাদের নিয়োগের আবেদন শুরু হবে হচ্ছে 5ই মে থেকে 25 মে পর্যন্ত। আর এইখানে আরেকটি বিষয় হচ্ছে, যারা আমি আরেকটু বলে রাখি, আমি যেহেতু আগে আম, সরকারি চাকরিতে কর্মরত ছিলাম, প্রতিটি নিয়োগ পরীক্ষাতেই এরকম থাকে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আমিও ঠিক একইভাবে আবেদন করার আগে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি যে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষায় আবেদনের অনুমতি, এইভাবে আপনারা আবেদন করে আগে হচ্ছে অনুমতি নিয়ে তারপরে প্রয়োজনীয় কাগজপত্র সহ, আসলে এখন তো অনলাইন ভিত্তিক আবেদন, এই কারণে আসলে কাগজ অ্যাটাস্টের প্রয়োজন নাই, কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে হচ্ছে আম, হাতে লেখা বা বেশ কয়েকটা, যেমন প্রাণী সম্পদ অধিদপ্তরে যখন আমি আবেদন করেছিলাম তখন হাতে লিখে আবেদন দিতে হয়েছিল ব্যাংক ড্রাফটের মাধ্যমে। হ্যাঁ, কিছু কিছু বিষয় এখনো অ্যানালগ সিস্টেম আছে, তবে অ্যানালগ সিস্টেম থাকার সুবিধাও আছে, কম প্রার্থী অ্যাপ্লাই করে। আর অনলাইনে হচ্ছে আহ, আপনার অ্যাপ্লাই প্রার্থীর সংখ্যা বেশি থাকে। হ্যাঁ, তো, তারপরে হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে আপনার যখন মৌখিক পরীক্ষার আগে অনেকগুলো কাগজপত্র লাগবে। এরপরে আমরা প্রশ্নের মান বন্টনে চলে যাই। হ্যাঁ, এই দেখেন, মোটামুটি এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি। তাহলে কম্পিউটার অপারেটরের পদের ক্ষেত্রে যেগুলো হচ্ছে, বিশেষ করে 1 নম্বর পদের ক্ষেত্রে, কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, এই পদের ক্ষেত্রে আপনাদের দেখাই। এই যে আসলে সেলফি ক্যামেরা, তো এখানে হচ্ছে বাংলাতে 20, ইংরেজিতে 20, গণিতে 20, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে 30 এবং মোট হচ্ছে 90 নম্বরের পরীক্ষা। মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বরের। আর সর্বনিম্ন পাস মার্ক এখানে 50% দিয়েছে, সময় 90 মিনিট, কিন্তু আসলে এই 50% পাস মার্কে হবে না, আপনার মিনিমাম 90-এর ভিতর 60+ টিকতে হলে 60+ ধরে রাখতে হবে। হ্যাঁ, তবে সব থেকে সেফ জোন হচ্ছে 70+। যেহেতু প্রার্থী যদি কম হয় তাহলে রিটেন পরীক্ষা হবে, আর প্রার্থী যদি দেখা যাচ্ছে এক এক পদে 500 বা 1000-এর উপরে হয় তাহলে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে হচ্ছে রিটেন পরীক্ষা। হ্যাঁ, আর রিটেন পরীক্ষার জন্য সাধারণত যেহেতু প্র্যাকটিক্যাল আছে, আমার মনে হয় প্রথমে রিটেনই নিতে পারে, যেহেতু জেলা ভিত্তিক, তো এখানে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ এবং যশোর জেলায় 4টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। তা সেই তুলনায় প্রার্থীর সংখ্যা কম হবে, লিখিত হওয়ার সম্ভাবনা বেশি। এরপরের পদগুলোতে যেগুলো হচ্ছে প্রধান সহকারী, উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক, এইটার ক্ষেত্রে লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই যে এখানে দিয়ে আছে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25, সাধারণ জ্ঞানে 20 নম্বর, মোট হচ্ছে 90 নম্বর। এখানেও মৌখিক পরীক্ষা 10 নম্বর থাকবে। আসলে এনাদের ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এখানে। তো এই ছিল মোটামুটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে হচ্ছে যখন নিয়োগ আবেদন শুরু হবে, অনলাইনে আবেদন করতে হবে। এই এই ছিল হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ছোট্ট করে একটু আলোচনা। এখন আমরা কি কি বিষয় পড়বো, কিভাবে প্রস্তুতি নিতে পারি। যেহেতু আমার পূর্বের বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে, সেখান থেকে আপনাদেরকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। প্রথমেই আলহামদুলিল্লাহ, যে 2024 সালে যখন চাকরি প্রস্তুতি শুরু করি তখন হচ্ছে জেলা সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে রিটেন, প্র্যাকটিক্যাল এবং ভাইবা পর্যন্ত যাই। এরপরে হচ্ছে দিয়েছিলাম হচ্ছে ভূমি মন্ত্রণালয়, ভূমি অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর সহ পলিদারিদ্র বিমোচন ফাউন্ডেশন, কুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এরপরে সর্বশেষ প্রাইমারির ভাইবা দিয়েছি। আর এখন বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরাতে কর্মরত আছি। তো যাক, আল্লাহ অশেষ রহমতে জীবনে 2টি চাকরি করার সৌভাগ্য হয়েছে। প্রথমটি বাংলাদেশ পুলিশে 2018 সালে নিয়োগপ্রাপ্ত হয়।
এরপর দীর্ঘ 8 বছর সেখানে চাকরি করেছি, এর পাশাপাশি পড়াশোনা কন্টিনিউ করেছি, ডিগ্রি সম্পূর্ণ হয়েছে, মাস্টার্স রানিং। আসলে আরেকটি পরামর্শ দিতে চাই, যারা দ্রুত চাকরি পেতে চান তারা অবশ্যই আমার মতো অনার্স করা বেটার। হ্যাঁ, ডিগ্রি করলে অনেক বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই এই যে যে প্রধান সহকারী 13তম গ্রেড, এখানে চেয়েছে হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। যখনই স্নাতক ডিগ্রি বলবে তখনই হচ্ছে 4 বছর মেয়াদী অনার্স। আর স্নাতক ডিগ্রি অথবা সমমান ডিগ্রি যখন বলবে তখন হচ্ছে যারা ডিগ্রি পাস করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর 4 বছর মেয়াদী স্নাতক সমান বললে অবশ্যই মাস্টার্স পাস হতে হবে। এটা একটু ক্রিটিক্যাল বিষয়। এখন এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে একটু পরামর্শ দিই। প্রথমেই আসলে বিগত সালের প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নাই। আপনাদেরকে অবশ্যই আগে প্রশ্নের প্যাটার্ন ধরন বুঝতে হলে যারা একেবারে নতুন তাদেরকে বিগত সালের প্রশ্নের সমাধান করতে হবে বা প্রশ্নগুলো পড়তে হবে। আর যারা দীর্ঘদিন ধরে প্রায় 1 বছর 6 মাস বা 2 বছর প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই, কিন্তু তাদেরকে আমি ছোট্ট করে পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে যারা দীর্ঘদিনের প্রস্তুতি রয়েছে কিন্তু আপনারা আসলে চাকরি পড়াশোনার ক্ষেত্রে প্রস্তুতি ধরে রাখাটা হচ্ছে খুব কষ্টসাধ্য একটা বিষয়। এটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। আপনি যত ধারাবাহিকতা রক্ষা করবেন আপনার প্রস্তুতি তত ভালো হবে। হ্যাঁ, এখন হচ্ছে যদি লিখিত পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা হলে তো এমসিকিউ স্টাইলে পড়াশোনা করতে হবে। আর প্রার্থী বেশি হলে হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে, আর প্রার্থী কম হলে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। এখন লিখিত এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আমি একটু বলে রাখি, এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে বিগত সালের যেমন বিসিএস প্রাইমারি নিবন্ধন এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদেরকে শেষ করতে হবে এবং বিগত 1 বছরের এমসিকিউ প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ, বিগত আসলে বইয়ের এখানে পাবলিকেশন করছি না, কিন্তু যেটা আমার ভালো লেগেছে যে বিগত 6 মাসের এমসিকিউ প্রশ্ন এই অগ্রদূত রিসেন্ট জব সলিউশনে আছে। হ্যাঁ, এই বই থেকে আপনারা এমসিকিউ প্রশ্নগুলো পড়তে পারেন। যদি আসলে এখন চাকরি প্রস্তুতির ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখাই ভালো, যে কখন কোনটা কাজে লাগে। অগ্রদূতের জুন থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত এমসিকিউ আছে এই বইটাতে, প্রায় 87 সেট। আর হচ্ছে আরেকটা হচ্ছে জানুয়ারি 25 থেকে জুন 26 পর্যন্ত, যে জব সলিউশন পুরো, এটা রিসেন্ট পাবলিকেশনের। এই বইতে আবার দুইটা বৈশিষ্ট্য, এর বইতে হচ্ছে একসাথে এমসিকিউ এবং রিটেন দুইটাই আছে। এই কারণে এই বইটা একটু বেশি ভালো লাগে। যখন আমি প্রস্তুতি নিয়েছিলাম এই বইটা বেশ, এই বইটার বিশেষত্ব হচ্ছে বাংলার এমসিকিউ এক পাশে আলাদা করে এবং রিটেন আলাদা করে, আলাদা আলাদা করা থাকলে আসলে পড়তে অনেক সুবিধা হয়। আপনারা যখন বিগত সালে প্রশ্নগুলো পড়বেন, এমসিকিউ হোক আর রিটেন হোক, তখন হচ্ছে আপনারা বাংলা পড়লে বাংলা সাইটগুলো সব পড়বেন, ইংরেজি পড়লে ইংরেজি সাইট পড়বেন, এরকম 10 সেট 5 সেট প্রশ্ন এইভাবে পড়তে পারেন। সরি, হ্যাঁ, আসলে হচ্ছে এইভাবে আপনারা পড়াশোনা করতে পারেন। আর অঙ্কের ক্ষেত্রে অবশ্যই আপনারা সকালে যখন ব্রেন খুব কুল থাকবে, ফ্রেশ থাকবে, তখন অবশ্যই সকালে অঙ্ক করাই বেটার। দুপুরেও করতে পারেন, যার যখন ভাল লাগে। এখন হচ্ছে রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমরা একটু আলোচনা করি। রিটেন পরীক্ষার ক্ষেত্রে যে সেলফ প্রিপারেশনের রিসেন্ট জব সলিউশন 5ম খণ্ড, এটা আপনারা পড়তে পারেন। এখানে বিগত সালের বিগত 6 মাসের, হ্যাঁ, জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রশ্নগুলো আছে, লিখিত পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনারা পড়লে অনেকটা একটা ধারণা পাবেন, যারা নতুন ধারণা পাবেন, আর যারা পুরাতন তাদের মেমোরি আরো ঝালাই হবে। হ্যাঁ, নিজেকে আরো ভালো কনফিডেন্স হিসেবে উপস্থাপন করতে পারবেন পরীক্ষার হলে। আর যত বেশি আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন তত নিজের ভুলগুলো শুধরাতে পারবেন, কনফিডেন্স গ্রো করবে। হ্যাঁ, আর হচ্ছে দেখবেন যে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এই জন্য বলে যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আসলে আপনি টিকতেছেন না, কিন্তু সব থেকে বড় বিষয় কি, যে আপনার অবশ্যই প্রথমে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, ধৈর্য সহকারে লেগে থাকতে হবে,
ইনশাল্লাহ দিন শেষে যদি সৃষ্টিকর্তা রহমত করেন আপনি সফলতা পাবেনই। হ্যাঁ, এটা হলো সব থেকে বড় বিষয় যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে। আমিও আল্লাহর উপর অশেষ আহ, রহম কি বলে আস্থা স্থাপন করেছিলাম এবং তার প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ রহমতে অনেক কিছুই জীবনে পেয়েছি। এখন হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনারা এই 6 মাসের জন্য এটা পড়তে পারেন। এখন আস্তে আস্তে সিলেবাসও আমি বলে দেবো যে কি কি সিলেবাস পড়তে হবে। এবার এটাতে হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিখিত প্রশ্নগুলো আছে। হ্যাঁ, এই বইতে লিখিত প্রশ্নগুলো আছে। এটা গেল। এখন হচ্ছে লিখিত পড়ার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে আপনারা এই জব সলিউশন গুলো শেষ করবেন কিভাবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম আপনারা প্রথম দিন 5 সেট বা 10 সেট এরকম নিতে পারেন। যদি সব মিলে 100 সেট প্রশ্ন হয় তাহলে আপনার 10 দিনে শেষ হয়ে যাবে একটা জব সলিউশন বই। সেই ক্ষেত্রে আপনারা প্রথম 10 সেটে প্রথম 5 সেট 10 সেটের বাংলা পড়লেন, এরপরে ওইটা শেষ হলে ইংরেজি ধরবেন, এরপরে সাধারণ জ্ঞান ধরলেন, এরপরে ম্যাথ ধরলেন। হ্যাঁ, ম্যাথ সবসময় সকালে পড়ার চেষ্টা করবেন। আর যখন এই বই থেকে পড়বেন আপনারা তখন হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়বেন, যাতে পরের বার আপনারা রিভিশন দিলে দেখেন আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা একটু আরেকবার রিভিশন দিতে হবে, আমি এভাবে দাগিয়ে রেখেছি। আপনারা যে কোনো জব সিলেকশন পড়লে অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। আর এই যে অঙ্ক করার ক্ষেত্রে দেখেন আমি এটা স্টার্ট দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে এই অঙ্কটা বেশ কয়েকবার এসেছে। হ্যাঁ, জব সিলেকশন পড়ার সিস্টেমটা কিন্তু এরকম আমি যেভাবে পড়তাম বা আর আপনি দেখবেন যে যে কোনো একটা বইয়ের জব সলিউশন শেষ করার পরে আরেকটা যখন জব সলিউশন ধরবেন তখন দেখবেন যে একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, যখন একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তখন বুঝবেন যে ওইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তখন আপনি বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়। আর একটা জব সলিউশন শেষ করলে পরেরটা শেষ করতে দেখবেন যে অর্ধেক সময়ের মধ্যে আপনি জব সলিউশন শেষ করে ফেলছেন। হ্যাঁ, এটা ছিল হচ্ছে বিগত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। এরপর হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে জব সিলেকশন বইটা এইটা আপনারা পড়তে পারেন। এখানে হচ্ছে এমসিকিউ গুলো দেখেন যে এমসিকিউ গুলো এক সাইডে দেয়া। এরপরে এর ভিতরে আবার রিটেনও আছে, বাংলা আলাদাভাবে রিটেন, ইংরেজি আলাদাভাবে, মানে এমসিকিউ রিটেন আলাদা আলাদা করে দেয়া। এটা বেশ খুবই সুন্দর একটা বই। এটা পড়লে আপনারা খুব মজা পাবেন। আর একসাথে কখনোই বাংলা ইংরেজি অঙ্ক একসাথে পড়বেন না, এটা পার্ট পার্ট ধরে ধরে পড়বেন, যে সেট ধরে ধরে। হ্যাঁ, তখন ব্রেনটা খুব কাজ করে। আপনি যখন 5 সেট একসাথে পড়বেন তখন দেখবেন যে একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, তখন নিজেরও ভালো লাগবে যে এই প্রশ্নটা আমি পারি, তখন মজা পাবেন পড়তে। আসলে পড়াশোনা আসলে খুবই মজার একটা বিষয়। চাকরি প্রস্তুতির ক্ষেত্রে আসলে আপনি যখন মজা পেয়ে যাবেন পড়তে পড়তে তখন আপনার ভালো লাগবে। আমি যখন চাকরি প্রস্তুতি নিতাম তখন কাজের ফাঁকে ফাঁকে বা চাকরির মাঝে মাঝে আমি এরকম বই খোলা রাখতাম, এরকম পেজ উল্টাতাম। হ্যাঁ, চোখ বুলাতাম। এই আপনারা কনসিস্টেন্সি যেটা বলে, কনসিস্টেন্সি, সরি উচ্চারণগত ত্রুটি, যে কি বলে এটাকে মানে ভালো লাগা, ভালোবাসা। আপনি যখন ফিল করবেন যে এটা আমার ভালো লাগছে বা ভালোবাসা তৈরি হচ্ছে তখন কিন্তু চাকরির প্রস্তুতি বেশ একটা গেমের মতো চ্যালেঞ্জিং মনে হবে। হ্যাঁ, আপনার ধরেন যে জিনিস করতে ভালো লাগে সেটাকে আপনি এই চাকরি প্রস্তুতির মধ্যে নিয়ে আসেন। ধরেন আপনার খেলাধুলা করতে ভালো লাগে, তখন ওই খেলাধুলাটাকে এই পড়ার মধ্যে আপনি ই করেন যে এটা আমার জন্য চ্যালেঞ্জ। আমি এইভাবে পড়ে যে আমি যদি এই বইটা পুরো শেষ করতে পারি তাহলে আমি গোল দিয়ে দিলাম। হ্যাঁ, আমি উইন হয়ে গেলাম। একটা চ্যালেঞ্জ নেন। আসলে চ্যালেঞ্জ ছাড়া জীবনে উইন হওয়া খুব কষ্ট। জীবনটাই আসলে আমাদের চ্যালেঞ্জের মধ্যে। আর জীবনে বাধা বিপত্তি প্রতিকূলতা থাকবেই। সেটাকে আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে। আসলে আমি কিন্তু খুব একটা মেধাবী ছাত্র না, কিন্তু পরিশ্রম করেছি, আল্লাহ রহমতে পরিশ্রম করেছি, আল্লাহ রহমত করেছেন। দিন শেষে তারাই সফল হয় যারা খুব পরিশ্রমী। হ্যাঁ, পরিকল্পিত পরিশ্রমী ব্যক্তিরাই দিন শেষে সফল হয়।
কিন্তু আপনি অনেক মেধাবী, আমাদের সাথে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা খুব মেধাবী একরোল ছিল। হ্যাঁ, তারা আজকে অনেকে এখনো চাকরি পায়নি, আর আল্লাহর অশেষ রহমতে দুইটা চাকরি করছি। এটাই হচ্ছে সব থেকে রহমতের বিষয়। হ্যাঁ, যে পরিশ্রম করে আপনাকে আপনার জায়গা তৈরি করতে হবে, কেউ আপনার কে জায়গা তৈরি করে দিবে না। হ্যাঁ, আপনি নিজেকে এমন ভাবে তৈরি করুন যে চাকরি আপনার পিছনে ছুটবে, আপনি চাকরি পিছনে কেন ছুটবেন? হ্যাঁ, যে এরকম দেখবেন যে অনেকেই আছেন যারা আমার দেখা মতো অনেক স্যার আছেন যারা নবম গ্রেডের অনেক চাকরি করছেন, যে মানে যখন চাকরি হওয়া শুরু করে তখন একটা পর একটা হতেই থাকে। এই একটা পর একটা হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এটা হতে পারে কারোর জন্য 6 মাস, কারোর জন্য 1 বছর, বা কারোর জন্য 2 বছর। আমার ক্ষেত্রে প্রায় 1.5-2 বছর সময় লেগে গেছে যে দ্বিতীয় চাকরি পেতে। কারণ আসলে একটা চাকরি থাকলে ভাইবা বোর্ডে আপনাকে ফেস করতে হবে যে আপনি তো ভালো চাকরি করছেন। হ্যাঁ, এটা আসলে তকদিরের একটা বিষয় থাকে, রিজিকের একটা বিষয় থাকে। হ্যাঁ, এই জন্য হতাশ হওয়া যাবে না। আপনার বয়স যে কয়দিন আছে, যতদিন আছে আপনি প্রস্তুতি চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, এখন মোটামুটি এই ছিল হচ্ছে। আর হচ্ছে যেহেতু আমরা কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তির উপর আমরা আলোচনা করছি, সেই ক্ষেত্রে কর কমিশনের কার্যালয় বা কর অঞ্চল এই সম্পর্কিত প্রশ্নগুলোতে মিনিমাম 10-15 থাকার সম্ভাবনা থাকবে। এইগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে, খুব সুন্দরভাবে জানতে হবে কর রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে কি কি সিলেবাসে আমাদের, বাংলার ক্ষেত্রে কি, ইংরেজির ক্ষেত্রে কি, এবং কি কি আমাদের পড়া উচিত, তাই না? আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই যে বাংলার ক্ষেত্রে আপনাদেরকে কি পড়া উচিত। হ্যাঁ, সাধারণত আমাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে যেমন বাংলা সাহিত্য বা এক কথায় উত্তর এরকম, মানে সাধারণ জ্ঞানের মতো 5 মার্ক এরকম প্রশ্ন সাধারণত থাকে। সব থেকে বেশি কমন যে টপিক গুলো থাকে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ থাকে, বাগধারা থাকে, সন্ধি বিচ্ছেদ থাকে, বানান শুদ্ধকরণ থাকে, এরপরে সমাস থাকতে পারে, কারক থাকতে পারে। হ্যাঁ, এই টপিক গুলো কিন্তু সচরাচর এসে থাকে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে সন্ধি বিচ্ছেদ থাকে। হ্যাঁ, এই মানে কমন টপিক গুলো, এই টপিক গুলো আপনারা পড়বেন। এই দেখেন, আমি কিন্তু আসলে আমার মতো করে আমি সিলেবাস গুলো নিজে নিজে তৈরি করে নিয়েছি। আসলে শর্টকাট উপায়ে কেউ আগাবেন না, শর্টকাট এগিয়ে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার নিজের তৈরি করা সিলেবাস। আমি এই যে কোনো পরীক্ষার প্রস্তুতির আগে বা পড়া রিভিশনের আগে এই সিলেবাসগুলো আমি চেষ্টা করি যে এই সিলেবাসগুলো ধরে যে পড়াশোনা করতে। এই দেখেন, আমার বাংলার জন্য সিলেবাস তৈরি করা, ইংলিশের জন্য সিলেবাস, ম্যাথের জন্য আমার কোন কোন টপিক পড়তে হবে, সেইগুলোই আমি, যেগুলো আসলে অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা। এরপরে সাহিত্য থেকে আপনারা তো টুকটাক যেগুলো মানে খুব জনপ্রিয় সাহিত্যকর্ম সেইগুলোর চরিত্রগুলো আসে, যেমন হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জহির রায়হান। হ্যাঁ, প্রাচীন যুগ, মধ্যযুগ, ফোর্ট উইলিয়াম কলেজ, জীবনানন্দ দাশ, ফরুক আহমেদ। হ্যাঁ, আসলে ফরুক আহমেদের বাড়ি মাগুরাতে, তো ভাইবার জন্য খুব সুন্দর করে ওনার জীবনীগুলো পড়ে রাখতাম যে কখন ভাই ধরে বসে। তা যাই হোক, 8টা 9টা ভাইবা দিয়েছি, কখনো ধরে নাই। এই কারণে ভাইবার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে নিজ জেলা সম্পর্কিত খুব সুন্দরভাবে আপনাদের ধারণা রাখতে হবে। তারপরে হচ্ছে নিজের সাবজেক্টিভ ধারণা রাখতে হবে, কোন পদের জন্য পরীক্ষা দিচ্ছেন সেটা সম্পর্কে আপনাদের ধারণা রাখা উচিত। হ্যাঁ, এখন বাংলা তো গেল। বাংলা ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে অনুচ্ছেদ। এই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে চালু হয়েছে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনুচ্ছেদ আসতে পারে। এর থেকে সাধারণ জ্ঞান আমার বিশ্বাস যে 1-2 নাম্বার আপনারা কমন পাবেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে সরকারের বিভিন্ন সাম্প্রতিক বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে। আমরা সাধারণ জ্ঞানে পাঠে আসছি। এখন যেহেতু আমরা বাংলায় ছিলাম, এখন আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা কি কি পড়তে পারি। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে সাধারণত যেগুলো আসে, যে প্যারাগ্রাফ কমন থাকতে পারে, প্যারাগ্রাফ। এরপরে ইডিয়ম ফ্রেজ সাধারণত থাকে, ট্রান্সলেশন থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেমন
রাইট ফর্ম অর ভার্ব, ফিলিং দ্য ব্ল্যাঙ্কের মধ্যে রাইট ফর্ম অর ভার্ব থাকতে পারে, তারপর সেন্টেন্স কারেকশন থাকতে পারে, হ্যাঁ, তারপর প্রিপোজিশন থাকতে পারে। এরপরে আরো অনেক বিষয়গুলো আছে, সেগুলো যেমন আইডেন্টিফাইড নাউন, পার্টস অফ স্পিচ থাকে, পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সাধারণত থাকে। তারপর নাম্বার, জেন্ডার থাকতে পারে, হ্যাঁ। এরপরে থাকতে পারে হচ্ছে ট্রান্সফরমেশনাল সেন্টেন্স, আর্টিকেল থাকতে পারে, ন্যারেশন থাকতে পারে। এই যে সিলেবাসগুলো আমি বলতেছি, টপিকগুলো, এগুলো এমসিকিউ রিটেন দুই ক্ষেত্রেই কিন্তু বেশ পড়লে কাজে দিবে, হ্যাঁ। এরপরে ন্যারেশন পড়লেন, ডিগ্রি, ইডিয়ম, ফ্রেজ, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডও থাকতে পারে, কারেক্ট স্পেলিং, এগুলো সাধারণ থাকে। আর লিটারেচারের ক্ষেত্রে খুব বেশি রিটেনে আসে না, তারপর দু একটা প্রশ্ন থাকতে পারে যে বিখ্যাত উক্তি, বিখ্যাত সাহিত্যকর্ম, হ্যাঁ, যেমন উইলিয়াম ওরশোড, টিভি শেলি, আলেকজান্ডার পপ, তারপরে উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ, এই ধরনের টপিক থেকে দু একটা প্রশ্ন আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না রিটেনের জন্য। এরপরে আমরা সাধারণ ম্যাথের জন্য কোন কোন, আচ্ছা ম্যাথ নিয়ে আমরা একটু আলোচনা করি, ম্যাথের জন্য কোন কোন টপিক আমরা পড়তে পারি। ম্যাথের জন্য সাধারণত বেশিরভাগ যদি 20 মার্ক বা 25 মার্কের প্রশ্ন হয়ে থাকে, তাহলে তো ঐকিক নিয়মের অঙ্ক কমন পেতে পারেন, শতকরা অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক তো থাকবেই কমন, হ্যাঁ, সুদ কষার অঙ্কও থাকতে পারে, বয়স সংক্রান্ত অঙ্ক। আমি যে টপিকগুলো বলতেছি এগুলো কিন্তু আসলে বেশি ইম্পর্টেন্ট রিটেন এবং এমসিকিউ ক্ষেত্রে। এরপরে ট্রেন ও গতিবেগ, নৌকা স্রোতের নল, চৌবাচ্চা ও সময় কাজ, হ্যাঁ, এই টপিক, পাটিগণিত থেকে এই টপিকগুলো এসে থাকে। লসাগু গসাগু একটু কম আসে। এরপরে বীজগণিত থেকে তো মান নির্ণয় কমন জিনিস, উৎপাদকের বিশ্লেষণ এটাও কমন জিনিস, সূচক, লগারিদম একটু কম আসে, তবে মান নির্ণয় থেকে প্রশ্ন বেশ কমন। আর পরিমিতি, জ্যামিতির মধ্যে পরিমিতি থেকেই বেশি প্রশ্ন এসে থাকে, হ্যাঁ, যেমন ক্ষেত্রফল নির্ণয়, হ্যাঁ, যে জমির ক্ষেত্রফল নির্ণয়, পুকুরের ক্ষেত্রফল নির্ণয়, বেশ কিছু কমন প্রশ্নগুলো আসে, যেগুলো জাতীয় অঙ্ক, হ্যাঁ, যেগুলো বেশিরভাগ সময় এসে থাকে। এরপর আমরা সাধারণ জ্ঞানে যাই। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক থেকে প্রায় 3-4, যদি 20 থেকে 25 মার্ক হয়, কর অঞ্চল নিয়ে আপনার 5 মার্ক ধরে রাখেন। এরপরে কম্পিউটার রিলেটেড 5 মার্ক ধরে রাখবেন। এরপরে সাম্প্রতিক 5 মার্ক। আর এমনি আপনাদের যেগুলো খুব কমন সাধারণ জ্ঞান, যে ইতিহাস থেকে আসতে পারে, যেমন বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আছে যে বাংলাদেশের উৎপত্তির ইতিহাস, প্রাচীন যুগ, উপমহাদেশে মুসলিম শাসন, ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ, হ্যাঁ। আসলে এই দেখেন, আমার কিন্তু মোটামুটি কি কি টপিক গুলো পড়তে হয় এগুলো একটা ধারণা রাখা। বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা, এখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান, ইনাদের রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে। তারপরে স্বাধীনতা পুরস্কার, তারপরে বাংলাদেশের সংবিধান সম্পর্কিত প্রশ্ন থাকতেই পারে, কারণ এমসিকিউ রিটেন সবখানে এখন সংবিধান নিয়ে প্রশ্ন থাকে, হ্যাঁ। এরপরে বাংলাদেশের ভূ প্রকৃতি আছে, বাংলাদেশের সংস্কৃতি এর মধ্যে আছে হচ্ছে তারপরে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী, স্বাধীনতা পদক, 21শে পদক, এই বিভিন্ন পুরস্কার নিয়ে আসে। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে আমরা একটু শওকত ওসমান ভাই কমেন্ট করেছেন যে এই পরীক্ষা কি জেলাতে অনুষ্ঠিত হবে? জেলাতে বলতে এটা কর অঞ্চল, যেহেতু যশোরেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কি কি আমরা পড়তে পারি, যে বৈশ্বিক যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে, যুদ্ধ, ইরান, ইসরায়েল, আমেরিকা, হ্যাঁ, হরমুজ প্রণালী, এই সংক্রান্ত আপনারা বিগত সালের
আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই যে মিহিরস সাম্প্রতিক হাইলাইটস, এখানে বিগত 1 বছরের যে ঘটনাগুলো ঘটছে এইগুলো এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে আমারটা বেশ পুরাতন, কিন্তু নতুন আপডেট বইগুলো আছে, এটা 50, 60 বা 70-এর মধ্যে থাকে। এগুলো থেকে সাম্প্রতিক প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন। তবে সব থেকে আরেকটি বড় বিষয় হচ্ছে, আপনারা যখন জব সলিউশন লিখিত পড়বেন তখন ওই যে এমসিকিউ সরি এমসিকিউ স্টাইলের যে প্রশ্নগুলো থাকে সাধারণ জ্ঞান, ওইগুলো রিভিশন দিলে আপনারা ওইখান থেকে কমন পেয়ে যাবেন। এই জন্য বারবার বলি যে বিগত সালের প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নেই। তা এই ছিল ছোট্ট করে পরামর্শ। যাই হোক, আহ, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকবে। আর সব থেকে মূল বিষয় হচ্ছে, পরিশেষে যে কথাটা না বললে নাই সেটা হচ্ছে, আহ, আপনার সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস, আর নিজ নিজ ধর্ম অবশ্যই পালন করতে হবে। আমি যেহেতু মুসলিম, অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যদি সম্ভব হয় তাহাজ্জুদে নামাজ পড়বেন। আল্লাহর কাছে আসলে চোখের পানি ফেললে আল্লাহ কখনো খালি হাতে ফিরান না। হ্যাঁ, আপনি পরিশ্রম করেন, ধৈর্য সহকারে লেগে থাকেন, পরিশ্রমীকে আল্লাহ খালি হাতে ফিরান না, এটা তার ওয়াদা, আমি তার প্রমাণ। এই কারণে তার প্রতি ভালোবাসা আরো বাড়ছে। হ্যাঁ, দিন শেষে কেউ আপন না হলেও সৃষ্টিকর্তা আপনার আপন। হ্যাঁ, কারণ আপনি যখনই বিপদে পড়বেন তখনই সে ছাড়া আর উদ্ধার করার মতো কেউ নাই। আমরা মানুষ যারা আছে তারা হচ্ছে ওসিলা মাত্র। আর আমাদের সবারই মারা যেতে হবে। এজন্য আমাদেরকে এমন কাজ করে যাওয়া উচিত যাতে মৃত্যুর পরে পরকালের জন্য আমাদের আমলনামা তৈরি হয়, এবং পৃথিবীতে যারা আত্মীয় স্বজন পরিজন থাকবেন তারা যাতে ভালো বলেন, এরকম কাজ আমাদেরকে করে যাওয়া উচিত। সেই চেষ্টাই করছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, নিয়মিত আপনারা পড়াশোনা করবেন। হ্যাঁ, পড়াশোনার কোনো বিকল্প নেই। কারণ আপনারা এই যে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে একটা উদাহরণ দিই, বুঝাই, সেটা হচ্ছে এখন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিল, আপনারা এই ধুমচে আবেদন করে পড়াশোনা শুরু করলেন, এই 2 মাস পরে পরীক্ষা হলো, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না, আবার হতাশে পড়া বাদ দিয়ে দিলেন, বইটাই গুছায়ে এখন সুন্দর একটা ট্যুর হচ্ছে, ঘোরা চিল হচ্ছে। কিন্তু আবার যখন দেখা যাচ্ছে যে 3 মাস পরে আবার বই ধরবেন, সবকিছু নতুন। সেই কারণে হচ্ছে নিয়মিত আপনার পড়াশোনা চর্চা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে, সামনে পে স্কেল দিবে, এই জন্য সরকারি চাকরি যে সোনার হরিণ দিন দিন আরো ডায়মন্ড হরিণ হয়ে যাচ্ছে। সোনা থেকে এখন ডায়মন্ড হরিণ হয়ে যাচ্ছে। চাকরি পাওয়াটাই বেশ দুষ্কর। আর আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে চাকরি যারা করেন তাদেরকে আলাদা একটা চোখে দেখা হয়, বিশেষ করে সরকারি চাকরি। যতই আপনার অর্থ সম্পদ থাকুক, কিন্তু আপনি যদি একটা ভালো সরকারি চাকরি করেন, সমাজ আপনাকে খুব মূল্যায়ন করবে, আত্মীয় স্বজনও আপনার মূল্যায়ন করবে। কিন্তু আপনি একটা এই যে দেখেন না যে আম, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কোম্পানির চাকরি করছে, সে আপনার থেকে অনেক স্যালারি, 1 লাখ টাকা বেতন পায়, আপনি সরকারি অফিস সহায়ক পিয়নের চাকরি করছেন, 20,000 টাকা বেতন, কিন্তু দেখবেন যে আপনার মূল্যায়নটা বেশি, সে যতই ইনকাম করুক। এইখানে হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু ঝামেলাপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে কোনো কাজই ছোট নয়। সেই কারণে যে আমি সরকারি চাকরি করতে হবে এমন কোনো বিষয় না। যদি সৃষ্টিকর্তা রিজিকে রাখেন, আপনি চেষ্টা চালিয়ে গেলেন, বয়স থাকা পর্যন্ত আপনার হলো না, আপনি অন্য কোনো একটা উপায় বের করে হয় ব্যবসা করলেন। ব্যবসা, হালাল ব্যবসা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুবই সুন্দর একটা বিষয়। হ্যাঁ, হালাল ব্যবসার মাধ্যমে আসলে আমাদের অনেক কল্যাণ নিহিত আছে। সেই কারণে আপনাদেরকে পড়াশোনার পাশাপাশি ব্যাকআপ কিছু প্ল্যান রাখা উচিত। কারণ প্ল্যান এ এ হচ্ছে আপনার মূল যে পড়াশোনা বা চাকরি প্রস্তুতি, প্ল্যান বি থাকতে হবে। হ্যাঁ, ব্যাকআপ প্ল্যান না থাকলে আপনি দেখা যাচ্ছে যে বয়স শেষ হয়ে গেল, তখন কোথাও কিছু হলো না, তখন হতাশা বাড়বে। হ্যাঁ, এই কারণে অবশ্যই ব্যাকআপ প্ল্যান রাখবেন। আর কখনো ধৈর্য হারা হবেন না, বারবার প্রতিকূলতা আসবে। আহ, আমাদের মানে কি বলে যে আমাদের জীবনটাই ওইভাবে তৈরি। হ্যাঁ, যে বাধা বিপত্তি আসবে, কিন্তু সেই বাধা বিপত্তিকেই
সুন্দরভাবে ধৈর্যের সাথে মেনে নিয়ে সৃষ্টিকর্তার প্রতি অশেষ বিশ্বাস রেখে পরিশ্রম করে যেতে হবে, তাও পরিকল্পনা অনুযায়ী। আপনি যেদিকেই আগান না কেন, আপনি যদি সরকারি চাকরির ক্ষেত্রে তো অনেকগুলো সেক্টর, আপনি বিসিএস কেন্দ্রিক আগালে এক ধরনের পড়াশোনা, এরপরে প্রাইমারি সরি ব্যাংক কেন্দ্রিক আগালে আরেক ধরনের পড়াশোনা, আবার 11 থেকে 20তম গ্রেড যদি চাকরি প্রস্তুতি নেন তখন আলাদা আরেকটা পড়াশোনা। আসলে আপনি যে সেক্টরে যাবেন সেই সেক্টর অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে। এই জন্য আগে পরিকল্পনা সেট করবেন যে আপনি কোন দিকে আগাবেন। আপনি যদি একবার একবার আসলে প্রাইমারি ভাইবা দিয়েছি তো বারবার চলে আসছে। আপনি একবার বিসিএস, একবার ব্যাংক, একবার এরকম 10তম বা 11তম গ্রেড থেকে 20তম গ্রেড এইভাবে যদি ছোটাছুটি করতে থাকেন তখন জগা খিচুড়ি অবস্থা হয়ে যাবে। আপনি এরকম প্ল্যান করতে পারেন যে আপনার অনার্স শেষ হয়ে যাচ্ছে, আপনি বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেন। হ্যাঁ, বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নিলে কি হবে, আপনার এ টু জেড সব কভার হয়ে যাবে। বিসিএস কেন্দ্রিক প্রিপারেশনের পাশাপাশি আপনি এই ছোট ছোট যে পরীক্ষাগুলো আছে এগুলো অ্যাটেন্ড করেন। আপনি যত বেশি পরীক্ষা অ্যাটেন্ড করবেন আপনার প্রস্তুতি তত ভালো হবে। আমি যেটা করেছিলাম বা এখনো করে যাচ্ছি। কারণ কি, আপনি যদি টার্গেট থাকে যে বিসিএস বা নবম দশম গ্রেড ছাড়া কোনো পরীক্ষা দেবো না, তখন হচ্ছে আপনার হতাশা বাড়বে। কারণ আপনি বিসিএস তো বছরে একবার হচ্ছে, নবম দশমের পরীক্ষাগুলো খুব কম হয়। আপনি ছোট ছোট পরীক্ষাগুলো যখন অ্যাটেন্ড করবেন, যখন আস্তে আস্তে টিকা শুরু করবেন না, তখন নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। তখন আপনি মনে হবে যে যে পরীক্ষা আসুক কোনো বিষয় না, হ্যাঁ তুড়ি মেরে আপনি পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়লে রিভিশন দিলে হয়ে যাবে, এরকম কনফিডেন্স হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে গত 6 মাসে হয়েছিল। তা এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে নিজেকে তৈরি করতে হবে আস্তে আস্তে। আপনি নিজেকে যত তৈরি করতে পারবেন, হ্যাঁ, এই জন্য হচ্ছে বারবার বলি যে পরীক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষা দিলে আপনি নিজের দুর্বলতা বুঝতে পারবেন, নিজের স্ট্রং জোন বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনারা যখন যারা নতুন চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, আপনার আগে যে সেক্টরে আগাবেন ওই সেক্টর, সেটা তো বললাম যে ওই কেন্দ্রিক আগে হচ্ছে অ্যানালাইসিস করুন যে কি কি পড়তে হবে, কি কি পড়া লাগবে না। হ্যাঁ, ওই যে আরেকটা বিষয় হচ্ছে যে শীট কেন্দ্রিক কখনো পড়াশোনা থেকে বিরত থাকবেন। যে কোনো বই আলাদা আলাদা নেবেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অঙ্কের জন্য আলাদা আলাদা বই থাকলে আপনার একই বই যখন পাস হয় বা রিভিশন দিবেন তখন হচ্ছে আপনার আম, দেখবেন যে পুরো বইটা মাথার মধ্যে। হ্যাঁ, তখন যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন। আর বই যখন আপনার মাথায় থাকবে, বেসিক গুলো যখন ক্লিয়ার হবে। আর এখন হচ্ছে আপনার বেসিক যদি ক্লিয়ার না হয়, ওই শীট পড়ে মুখস্থ বিদ্যা ওইটা খুব কম স্থায়িত্ব, বর্তমানে টেকাটাই বেশ কষ্টসাধ্য বিষয়। তো যাই হোক, আসলে কথা বললে পরামর্শ দিলে চলতেই থাকবে। আহ, আস্তে আস্তে আপনাদেরকে অল্প অল্প করে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এখন আপনারা সব ধরনের প্রস্তুতি নিতে থাকেন, আর ধৈর্য সহকারে লেগে থাকেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলে মন দিয়ে পড়াশোনা শুরু করেন, কারণ যুদ্ধের ময়দানে আপনি খালি হাতে নামলে হতাশাই বাড়বে। এজন্য আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে নামুন। যদি আপনি জয়ী হতে পারলেন না তাতেও সমস্যা নাই, কিন্তু এটাই হলেন না, এর পরের পরীক্ষায় হবেন। এই জন্য আপনি পুরো দমে নিজেকে তৈরি করুন। একটু দরকার হলে সময় নেন, 5-6 মাস বা 1 বছর নিজেকে তৈরি করতে সময় নেন। আপনার তাড়াহুড়া কিসের? আসলে চাকরির ক্ষেত্রে আপনি যত তাড়াহুড়া করবেন, যত শর্টকাট ভাবে আগাতে যাবেন, তত ধরা খাবেন। আমি প্রথমে 2-3 মাস বা 4 মাস এই শর্টকাটে এগিয়ে খুব ধরা খাইছি। প্রথম যেমন 24 সালে প্রাইমারিতে প্রথম পরীক্ষায় ফেল। তারপরে হচ্ছে আমার প্ল্যানিংটা চেঞ্জ করছিলাম। হ্যাঁ, প্ল্যানিং চেঞ্জ করার কারণে আজকে আলহামদুলিল্লাহ আহ, মোটামুটি নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছি। যদিও সামাজিক দৃষ্টিকোণ থেকে আমার সফলতা সীমিত, কিন্তু আলহামদুলিল্লাহ এটাই আমি সন্তুষ্ট। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো পরামর্শমূলক ভিডিও বা ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।